সো আবার বলি, যখন এখন থেকে নতুন ডেস্টিনেশন যখন নেবেন, নতুন ডেস্টিনেশন ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক না নিয়ে ফ্র্যাগমেন্ট উইথ ভিউ মডেল নেবেন, যেহেতু ভিউ মডেল এখন লাগবেই সব প্রজেক্টে, সব ইউআই এর জন্য কমন একটা করে ভিউ মডেল লাগে, এই জন্য এটা নেবেন। তাহলে দেখবেন বাই ডিফল্ট একটা ভিউ মডেলও ক্রিয়েট করে দিবে আপনাকে। আর হোম ফ্র্যাগমেন্টের মধ্যে রিলেটিভলি কোডও কম থাকবে, ওই উল্টাপাল্টা স্ট্যাটিক ভেরিয়েবল অনেক কিছু আমরা ফেলে দেই না, ওগুলো লাগে না। অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড নামে একটা মেথড ওভাররাইড করে দেয়। হ্যাঁ, দেখেন ভিউ মডেলটা ইনিশিয়ালাইজ করে দিছে, তো আবার অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড মেথডের মতো। এটা আসলে আমাদের দরকার নাই, এই কাজটা আমরা অন ক্রিয়েট ভিউতেও করতে পারি। খেয়াল করে দেখেন, আপনাদের হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে যদি ঢোকেন, হোম ফ্র্যাগমেন্ট অন ক্রিয়েট ভিউ মেথড আছে, আর অন ভিউ ক্রিয়েট অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, এটা ফ্র্যাগমেন্টের আরেকটা লাইফ সাইকেল মেথড। অর্থাৎ অ্যাক্টিভিটির যখন অন ক্রিয়েট মেথডের কাজ শেষ হয়ে যায়, তারপরে মূলত অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড মেথডটা কল হয়। এটা এনশিওর করার জন্য যে অ্যাক্টিভিটির যদি শুরুতে কিছু ইনিশিয়ালাইজেশন কাজ থাকে, কারণ সবার প্রথমে তো অ্যাক্টিভিটি লোড হয়, অ্যাক্টিভিটির অন ক্রিয়েটের কাজ শেষ হবে, তারপরে না অন্য কিছু হবে। তো যদি এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন হয়, ফ্র্যাগমেন্টে কোনো কিছু পাস করতে হয় আগে থেকেই, ইন দ্যাট কেস আপনি যদি শিওর হতে চান যে না অ্যাক্টিভিটির অন ক্রিয়েটের কাজ আগে শেষ হবে, তারপরে ফ্র্যাগমেন্টের ভিতরে কাজ করবো, তাহলে ওই মেথডটা, যদিও এটা ডেপ্রিকেটেড দেখাচ্ছে, নিশ্চয়ই এটার থেকে বেটার কোনো মেথড চলে আসছে লাইফ সাইকেল, বা বাদ হয়ে গেছে, একটু কন্ট্রোল প্রেস করে দেখে নিই কি অবস্থা এটার। অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, deprecated, use on view created, এসে বলতেছে যে অন ভিউ ক্রিয়েটেড এই মেথডটা ব্যবহার করতে বলতেছে, নট অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড। অন ভিউ ক্রিয়েটেড নামেও কিন্তু একটা মেথড আছে, বা লাইফ সাইকেল একটা মেথড আছে, এটা হচ্ছে অন ক্রিয়েট ভিউ, এর পরপরই আরেকটা মেথড কল হয় যার নাম অন ভিউ ক্রিয়েটেড। এই অন ক্রিয়েট ভিউ যা রিটার্ন করে, এই অন ক্রিয়েট ভিউ যা রিটার্ন করে, অন ভিউ ক্রিয়েটেড সেটা আবার রিসিভ করে। তো দরকার নাই আমার এত কাহিনী করার, সিম্পলি অন অ্যাক্টিভিটি ক্রিয়েটরের ভিতরে যে ভিউ মডেলটা ইনিশিয়ালাইজেশনের কোডটা আছে, এটাকে কাট করে অন ক্রিয়েট ভিউ এর মধ্যে নিয়ে যান। ঠিক আছে, অন অ্যাক্টিভিটি ক্রিয়েটরের মধ্যে ভিউ মডেলটা ইনিশিয়ালাইজ করার জন্য যে কোডটা দিয়ে দিছিল, এটাকে কাট করে অন ক্রিয়েট ভিউ এর মধ্যে নিয়ে যান। অথবা এটা একটা গুড প্র্যাকটিস যে অন ক্রিয়েট ভিউতে কি হয়, ভিউটাকে ইনিশিয়ালাইজ করা হয়, লেআউটটাকে ইনফ্লেট করা হয়। তো এটা ভালো যে যখন ভিউগুলো ক্রিয়েট হচ্ছে, স্ক্রিনে রেন্ডার হচ্ছে, ওই সময় ভিউগুলোকে ডিস্টার্ব না করে ভালো। ভিউতে যদি ডাটা মাটা সেট করতে হয়, তাহলে এই মেথডের কাজ যখন শেষ হয়ে যাবে, এর করাটাই বেটার। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, এই অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড মেথডটা ওভাররাইড না করে অন ভিউ ক্রিয়েটেড নামে একটা মেথড আছে, যেটা টাইপ করলেই চলে আসবে ফ্র্যাগমেন্ট ক্লাসের ভিতরে। দেখেন অন ভিউ ক্রিয়েটেড, আপনি অন ক্রিয়েট ভিউ মেথডের বাইরে এসে যদি অন ভিউ ক্রিয়েটেড লেখেন, দেখবেন সাজেশনে আসবে এবং ওভাররাইট করে দিবে। অন ক্রিয়েট ভিউর কাজ যখন শেষ হয়ে যায়, ইমিডিয়েটলি এটা কল হয়, এবং এখান থেকে ইনফ্লেট করার পরে যে ভিউটা আমরা রিটার্ন করি, যে বাইন্ডিং ডট গেট রুট, সেই ভিউটা এসে জমা হয় এখানে। সো এটাই হচ্ছে সেই রুট যেটা বাইন্ডিং রিটার্ন করে। অর্থাৎ এই মেথডের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই মেথডটা কাজ হয়। ঠিক যেমন অন ক্রিয়েট, তারপরে অন স্টার্ট, অন রিজিউম, ফ্র্যাগমেন্টাল লাইফ সাইকেল মেথডে এটাও অন ক্রিয়েট ভিউ, এখানে ভিউটা ইনিশিয়ালাইজ হয়, স্ক্রিনে ভিজিবল হয়। আর অন ভিউ ক্রিয়েটেড মানে হচ্ছে এখন আমি নিশ্চিত যে ভিউগুলো ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন এর ভিতরে ডাটা সেট করতে পারি বা আদার্স কাজ করতে পারি। সো অনেক ক্ষেত্রে দেখবেন যে অন ক্রিয়েট ভিউ মেথডটা মোটামুটি ফাঁকা থাকে, এখানে কিছু করে না, যা করার সব এখানে করে। সেটা কিন্তু একটা গুড প্র্যাকটিস। ওকে, বা আমরা চাইলে সবসময় এখানেও করতে পারি, এটাকে কাট করে এখন এখানেও নিয়ে আসতে পারি, যেটা ইচ্ছা এখানে কাজ করলেও হবে, বাট যেটা খুশি, বাট এটা বেটার
অন ভিউ ক্রিয়েটেড এর মধ্যে কাজ করাটা বেটার। এখানে ইনিশিয়ালাইজ করে রাখতে পারেন, যেমন এটা এখানে ইনিশিয়ালাইজ করলাম ভিউ মডেলকে। ভিউ মডেলের সাথে তো ভিউ এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভিউ মডেলের মধ্যে তো আর আমার টেক্সট ভিউ, এডিট টেক্সট এসব জিনিসপত্র থাকে না। সো এই ক্লাসটা এখানে ইনিশিয়ালাইজ করাই যায়। বাট মনে করেন যে অবজারভার গুলো সেট করা, তারপর মনে করেন যে সেট টেক্সট করা, গেট টেক্সট করা, রিসাইক্লার ভিউতে অ্যাডাপ্টার সেট করা, এই কাজগুলো অন ভিউ ক্রিয়েটের মধ্যে করাটা বেটার। মানে আমরা স্টিল এখানে কাজ করে আসছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু তার মানে ভবিষ্যতে যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আর এখানে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছে হোম ফ্র্যাগমেন্ট নিউ ইনস্ট্যান্স, এটারও দরকার নাই। স্ট্যাটিক নিউ ইনস্ট্যান্স এটা দরকার নাই, এটা ফলাই দেন। তার থেকে বরং আমরা যেটা করব, আমাদের যে হোম ফ্র্যাগমেন্টের এক্সএমএল ফাইল, সেখানে ডাটা বাইন্ডিংটা এনেবল করে আসি। অর্থাৎ যে হোম ফ্র্যাগমেন্ট যে এক্সএমএল ফাইলটা, ঠিক আছে, হোম ফ্র্যাগমেন্ট যে এক্সএমএল ফাইলটা, সেটাতে আগে ডাটা বাইন্ডিং এনেবল করে আসি। রাইট বাটন, শো কনটেক্সট সেকশন, ক্রিয়েট ডাটা বাইন্ডিং। ডাটা বাইন্ডিং এনেবল করে নিলাম। আর হোম ফ্র্যাগমেন্টের বাইন্ডিং এর একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে ইনিশিয়ালাইজ করব। আসবে না কেন? ফ্র্যাগমেন্টের নাম কি? কি নাম দিছে? হোম ফ্র্যাগমেন্টই নাম দিছে? এটা কোনো কথা? হোম ফ্র্যাগমেন্ট বাইন্ডিং, বাইন্ডিং, এবং এটাকে এখানে ইনিশিয়ালাইজ করি। হোম ফ্র্যাগমেন্ট বাইন্ডিং ডট ইনফ্লেট, ইনফ্লেটার কন্টেইনার। হ্যাঁ, বুঝি না। বেশি ছোট? হ্যাঁ, এতে বড় করলে তো ওভারফ্লো করবে। 24, একদিন তো 24 কাজ চালাইছে। হ্যাঁ, এখন দেখেন কি অবস্থা হয়ে যায়, দেখছেন? সব লাইন আমি এইভাবে এইভাবে দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এখন দেখা যায়। আর এটা মনে হয় একটু ব্লার হয়ে গেছে প্রজেক্টর। সো বাইন্ডিং ডট গেট রুট যে ভিউটা রিটার্ন করতেছে, এই ভিউটাই আবার এখানে এসে জমা হচ্ছে। এই ভিউ এর মধ্যে আবার সবকিছু পাওয়া যাবে বা সামথিং, বাট আমরা যেহেতু বাইন্ডিং ইউজ করবো, সো এই পর্যন্ত সবাই হয়েছে। ডাটা বাইন্ডিং এনেবল করছি, লেআউট ফাইলটাও ডাটা বাইন্ডিং লেআউট ট্যাগের আন্ডারে সব নিয়ে আসছি, এটাকেও লেআউট ট্যাগের আন্ডারে নিয়ে আসছি, আর বাইন্ডিং এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেটা সব সময় প্রতিটা ক্লাসে করে থাকি। কোন কন্টেইনার? হ্যাঁ, দিতে হবে, দেওয়া উচিত, দেওয়া উচিত। কখনো দেই না, না সব সময় দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে নাও করতে পারে, দিবেন। এ পর্যন্ত হয়েছে? তাড়াতাড়ি। আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি ডাটাবেস, এসকিউলাইট ডাটাবেস বাট রুম লাইব্রেরি ব্যবহার করে।
এই প্রজেক্ট ক্রিয়েট করতে এত সময় লাগে কেন বুঝলাম না। যে কাজগুলো প্রতিদিন করি সেই কাজ এত দেরি হয় কেন? আজকে লোকাল ডাটাবেসটা দেখব, কিভাবে লোকাল ডাটাবেস কাজ করে। ডাটাবেস তো ডাটাবেসই, সেটা যেখানকারই হোক, অ্যান্ড্রয়েডের হোক, ওয়েবের হোক, ডেস্কটপের হোক, ডাটাবেস সবসময় সেম। আর অ্যান্ড্রয়েডে কিভাবে ব্যবহার করব সেটা একটু ডিফারেন্ট, কিন্তু কোর যে এপিআই বা কোর কম্পোনেন্টস গুলো সবই সেম। আর আমি যে কোড ফলো করব বা গাইডলাইন, সেটা হচ্ছে আপনার গুগলের কোড ল্যাব আছে, কোড ল্যাবে প্র্যাকটিক্যাল কিছু আছে, এখান থেকে টুকটাক স্যাম্পল বা মেইন রেফারেন্স এটা। বাট এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো বা এই মুহূর্তে বুঝবেন না, সেগুলো আমি অ্যাভয়েড করব। তো প্রথমে যেটা করতে হবে, বা প্রথমে করে নেন, ডাটাবেস নিয়ে আলোচনার আগে আমরা যে একটা লাইব্রেরি ব্যবহার করব, সেই লাইব্রেরিটা গ্রেডেলে অ্যাড করে নিব। আপনারা যেটা করবেন, এই যে অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন পেজে যাবেন, অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন পেজে ডক্স থেকে গাইডস থেকে কোড টপিকস, ডকুমেন্টস থেকে গাইডস থেকে কোড টপিকস। এখানে দেখেন একটা আছে অ্যাপ ডাটা অ্যান্ড ফাইলস, নিচে দেখেন সেভ ডাটা ইন এ লোকাল ডাটাবেস। এই সেকশনটা পুরোটাই রুম লাইব্রেরি বা রুম ডাটাবেস নিয়ে কাজ করে, পুরো ফুল ডকুমেন্টেশন, এবং এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কোড। সো ডকুমেন্টস, গাইডস, কোড টপিকস, অ্যাপ ডাটা অ্যান্ড ফাইলস, তার ভিতরে সেভ ডাটা ইন এ লোকাল ডাটাবেস। ওভারভিউ সেকশনে দেখবেন সেটআপ গ্রেডেল ফাইলে কি কি অ্যাড করতে হবে বলে দিছে। সেখান থেকে যেন গ্রুভি সিলেক্ট করা থাকে, গ্রুভি। প্রথম 3টা লাইন সিম্পলি কপি করেন, অর্থাৎ রুমে ভার্সন, ইমপ্লিমেন্টেশন রুম রান টাইম, আর অ্যানোটেশন প্রসেসর রুম কম্পাইলার। এই প্রথম 3টা লাইন সিম্পলি কপি করেন। এই পেজটা পাওয়া গেছে। প্রথম 3 লাইন কপি করে আমাদের যে সেকেন্ড build.gradle ফাইলটা আছে, মডিউল অ্যাপ, আপনারা ওভারভিউর মধ্যে একটু নিচে স্ক্রল করেন। যে 3 লাইন কপি করছেন সেটা নিচে ডিপেন্ডেন্সির মধ্যে প্রথমেই পেস্ট করে দেন। 3টা জিনিস, সেটা হচ্ছে রুম ডেফিনেশন, অর্থাৎ রুম ভার্সন 2.4.0, এরপর হচ্ছে রুম রান টাইম, আর একটা হচ্ছে অ্যানোটেশন প্রসেসর। সো রুম নিয়ে কাজ করার জন্য এই 3টা লাইব্রেরি বা এই 2টা লাইব্রেরি মেইনলি দরকার। আর এটা হচ্ছে রুমের ভার্সন। সরাসরি এখানেও দেওয়া যেত, বাট ভার্সন যেহেতু সবসময় চেঞ্জ হয়, ভার্সনটাকে আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে রাখছে, পরে এটাই ব্যবহার করা হয়েছে। পরে যদি 2.4.1 চলে আসে, জাস্ট এখানে চেঞ্জ করে দিব, তাহলে 2 জায়গায় চেঞ্জ হয়ে যাবে।
অনেক সময় এই ভার্সনগুলো আমরা আরেকটা বিল্ডার প্রজেক্ট লেভেলেও সেভ করে রাখতে পারি একটা এক্সটেনশন দিয়ে, দরকার নেই। আর এক্সট্রা কোনো লাইব্রেরি দরকার নাই। ভিউ মডেল তো এমনি পায়, লাইভ ডাটা এমনি পায়। জাস্ট সিম্পলি সিঙ্ক নাও এই বাটনটা প্রেস করুন। তো দেখেন সিঙ্ক হয়ে গেছে। যদিও আমরা যে ইয়েটা নিছি, প্রজেক্টটা নিছি, এখানে ডিপেন্ডেন্সির মধ্যে আরো বহু কিছু অ্যাড করে দিয়েছে, যেমন লাইফ সাইকেল, লাইফ কেটিএক্স, কটলিন এক্সটেনশন। এগুলো লাগবে না আসলে, কারণ আমরা তো কটলিন ব্যবহার করতেছি না। কটলিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে এই এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা কিছু ইজিলি কিছু কাজ করতে পারতাম, কিছু ডেলিগেট মেথড বা প্রপার্টি ব্যবহার করে কাজ আরো সহজ হতো। বাট এই দুইটা আসলে একেবারেই লাগবে না, চাইলে ফেলেও দিতে পারেন, চাইলে এইভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই যদি রেখেও দেন, কারণ এটা জাভাতে কোনো কাজেই আসবে না। আচ্ছা, এবার বাকি কাজ করার আগে একটু রুম লাইব্রেরিটা সম্পর্কে দেখে নেই কি জিনিস। সো আমরা যে ওভারভিউ সেকশনে সেভ ডাটা ইন এ লোকাল ডাটাবেস এই সেকশনটা একটু দেখি, একটা ডায়াগ্রাম আছে। আসলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে SQLite, লাইব্রেরির নাম SQLite, বা মানে ডাটাবেস যে এপিআইটা কোর যে এপিআই, এটা হচ্ছে SQLite। এটা হচ্ছে MySQL এর একটা লাইট ভার্সন মোবাইলের জন্য। MySQL এর একটা লাইট ভার্সন মোবাইল ডিভাইসের জন্য। মোবাইল বলতে অ্যান্ড্রয়েড, আইওএস সব। মনে হয় না, আমি শিওর না। এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য, ছোট ডিভাইস। MySQL একটা লাইটার ভার্সন। বাট আমরা যে কোনো সিকিউএল কোয়েরি রান করতে পারবো, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। MySQL যেভাবে ব্যবহার করি এখানে সেম সেম জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু অ্যান্ড্রয়েডের যে কোর এসকিউএল যে এপিআইটা আছে এটা একটু ঝামেলার মানে এক গাদা কোড লিখতে হয়, অনেক কোড লিখতে হয়। আমরা আগে অনেকগুলো কোড লিখে লিখে কাজ করতাম। আগে কিভাবে কাজ করতাম ওটা যদি দেখার খুব বেশি শখ হয়, তাহলে নিচে একটা যে কোর্স সেকশনে যে সেভ ডাটা ইন এ লোকাল ডাটা, একদম লাস্ট যে সেকশনটা আছে, সেভ ডাটা ইউজিং SQLite, এটা একটু চাইলে যে কোনো সময় দেখে আসতে পারেন যে আসলে কি ধরনের কোড লিখতে হতো আগে। বাট আমরা এদিকে ফিরেও তাকাতে চাই না। তো আমরা SQLite ডাটাবেসই ব্যবহার করব, বাট আরেকটা লাইব্রেরির মাধ্যমে, যার নাম রুম পারসিস্টেন্স লাইব্রেরি। রুম কিন্তু নিজে ডাটাবেস না, ডাটাবেস অ্যাকচুয়ালি SQLite। রুম কিন্তু ডাটাবেস না, এটা মনে রাখবেন। রুম হচ্ছে সিম্পলি একটা লাইব্রেরি যে আমাদের কাজটাকে সহজ করে দিবে, ডাটাবেসের কোয়েরি, ইনসার্ট, আপডেট, ডাটাবেস সেটআপ, টেবিল ক্রিয়েট করা, এই করা সেই করা, এই কাজগুলো সহজ করে দিবে আমাদের জন্য। ওয়েবে আমরা যেমন করি যে আমাদের ডাটাবেস টেবিলগুলো আগে যেমন ডিজাইন করে নেই, পরে আমরা মাইগ্রেশন করার পরে ডাটাবেসগুলো মানে টেবিলের মডেলগুলো নিয়ে আমরা কাজ করি। না, অ্যান্ড্রয়েডে কি এখানে করা এরকম যাবে না। একই সিস্টেম? রুম লাইব্রেরির তিনটা পার্ট। রুম লাইব্রেরির তিনটা পার্ট। একটা হচ্ছে ডাটাবেস ইটসেলফ, রুম ডাটাবেস, অর্থাৎ একটা ক্লাস। এটা ডাটাবেস না, অ্যাকচুয়ালি ডাটাবেস একটা ক্লাস। রুম ডাটাবেস নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে সাধারণত আমরা ডিফাইন করি আমাদের টেবিল কয়টা থাকবে, ডাটাবেসের ভার্সন কত, ডাটাবেসটাকে ইনিশিয়ালাইজ করা, ডাটাবেস মাইগ্রেট করা, ডাটাবেস ইনিশিয়ালাইজ করার সময় অর্থাৎ ক্রিয়েট করার সময় যদি আগের থেকেই কোনো ডাটা পপুলেট করে রাখতে চান, এই ধরনের কাজগুলো সাধারণত এই ক্লাসের মধ্যে করে থাকি। বাট এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এন্টিটিজ। এই এন্টিটিজই হচ্ছে আমাদের টেবিল। তো আমাদের যতগুলো টেবিল লাগবে সবগুলোই হচ্ছে এন্টিটি।
আর আরো সিম্পলিফাই করলে বলা যায় এই এন্টিটি গুলো হচ্ছে এক একটা পোজো ক্লাস। এই এন্টিটি গুলো এক একটা প্রজো ক্লাস। পোজো ক্লাস। এই ক্লাসগুলোকে আমরা টেবিলে কনভার্ট করতে পারবো। আর একটা হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। এটা মূলত একটা ইন্টারফেস। এটা মূলত একটা ইন্টারফেস, অর্থাৎ এই ডাটা অ্যাক্সেস অবজেক্টের মাধ্যমে আমরা টেবিলগুলোতে অ্যাক্সেস করি। তাহলে ব্যাপারটা দাঁড়ানো অনেকটা এরকম। এটা যদি আমার টোটাল ডাটাবেস হয়, এর ভিতরে আমার টেবিল আছে, অনেক টেবিল থাকতে পারে। ঠিক আছে, পুরোটা আমার ডাটাবেস, এর মধ্যে 3টা টেবিল আছে। এই টেবিলগুলোকে আমরা বলতেছি এন্টিটি। ঠিক আছে, আর এই টেবিলগুলোতে অ্যাক্সেস করার জন্য এক ডিএও আছে। ডিএও মানে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ডাটা অ্যাক্সেস অবজেক্ট মূলত ডাটা অ্যাক্সেস অবজেক্ট দিয়ে আমরা টেবিলগুলোতে অ্যাক্সেস করে থাকি। অ্যাক্সেস করে কি করি? ইনসার্ট, আপডেট, ডিলিট কোয়েরি করি। নিয়ম হচ্ছে এক একটা টেবিলের জন্য এক একটা করে ডিএও থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে ডিএও থাকবে। ডাটা নেওয়ার জন্য, ডাটা রাখার জন্য, ডাটা রাখার জন্য, ডাটা নেওয়ার জন্য। এটা হচ্ছে জেনারেল রুলস। তো যতগুলো টেবিল ততগুলো ডিএও, ততগুলো ইন্টারফেস। ওই ইন্টারফেসের মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট কোয়েরি মেথডগুলো থাকে। অনেকে আছে টেবিল 10-12টা থাকে কিন্তু ডিএ একটাই বানায় রাখে। অর্থাৎ ওই একটা ডিএ এর মধ্যেই সব টেবিলে ইনসার্ট করার কোয়েরি থাকে, সব টেবিল ডিলিট করার কোয়েরি থাকে। কারণ ওটা মোটেও উচিত না, ফাইলটা বড় হয়ে যাবে, মেইনটেইন করতে অসুবিধা হবে। এজন্য নিয়ম হলো যতগুলো এন্টিটি ক্রিয়েট করবেন ততগুলো ডিএ ক্রিয়েট করবেন, জাস্ট অ্যাক্সেস করার জন্য এগুলো। ওকে, খুব ছোট্ট এক্সাম্পল করব, অত বড় সড়ো কিছু না। মেইন জিনিসটা হচ্ছে ডাটাবেসটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, কিভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট কোয়েরি এই অপারেশনগুলো পারফর্ম করা হয়। তো আমরা প্রথমে যেটা করব, একটা পোজো ক্লাস, একটা মডেল ক্লাস ক্রিয়েট করব। সো আমাদের প্যাকেজগুলোকে একটু অর্গানাইজ করি। সে নিউ থেকে প্যাকেজ, নতুন একটা প্যাকেজ নেই যার নাম দেই এন্টিটিস। অর্থাৎ চাইলে আগে তো মডেলস নিতাম না, মডেল ক্লাসের ভিতরে পোজো ক্লাস রাখতাম। এখন এন্টিটিস নেই, কারণ একই জিনিস, পোজো ক্লাস এন্টিটি একই জিনিস। এন্টিটিস নেই, নতুন আরেকটা প্যাকেজ নেই যার নাম দেই ডিএওস, অর্থাৎ এর মধ্যে ডাটা অ্যাক্সেস অবজেক্টগুলো থাকবে। আর আরেকটা প্যাকেজ নেই যার মধ্যে যার নাম দেই ডিবি, অর্থাৎ ডিবি ক্লাসটা এটার ভিতরে থাকবে। দেন আসবে অ্যাডাপ্টারস, অ্যাডাপ্টার গুলো এর ভিতরে থাকবে। চাইলে ভিউ মডেলটাকে একটা আলাদা প্যাকেজ করা যায়, যার ভিতরে রেখে দিব ভিউ মডেলটা, রেখে দেই, সমস্যা নাই। একটা প্যাকেজ ক্রিয়েট করি যার নাম দেই ভিউ মডেলস, এবং আমাদের যে ভিউ মডেল ক্লাসটা আছে এটাকে ড্র্যাগ করে ভিউ মডেল প্যাকেজের মধ্যে নিয়ে পেস্ট করে দেই, রিফ্রেক্ট করে দেই, কাজ হয়ে যাবে। অর্থাৎ নতুন একটা প্যাকেজ নিছে ভিউ মডেলস, আর আমাদের ভিউ মডেলটাকে ড্র্যাগ করে এটার উপর উঠে নিছি। আরো বেটার হয় যত ফ্র্যাগমেন্ট গুলো ক্রিয়েট করবেন, যত ফ্র্যাগমেন্ট, সব মনে করেন আরেকটা প্যাকেজ নেন ইউআই বা ভিউ প্যাকেজ নিতে দরকার না, ভিউ প্যাকেজ ইউআই নেন, সব ফ্র্যাগমেন্ট গুলোকে এই ইউআই এর মধ্যে রেখে দিবেন। সো এখান থেকে ড্র্যাগ করে ইউআই তে ড্রপ করে দেই, রিফ্রেক্ট করে দেই। দেখেন এখন এই ফ্র্যাগমেন্ট ক্লাসটা ইউআই প্যাকেজের আন্ডারে চলে আসছে। আর একটু ঝামেলা হয়েছে, ঝামেলা মানে এই যে আগে আগে আমাদের হোম ফ্র্যাগমেন্টটা সরাসরি রুট প্যাকেজের আন্ডারে ছিল, এখন সেটা ইউআই এর আন্ডারে চলে গেছে। কারণ অনেক জায়গায় কান্নাকাটি শুরু হবে, যেমন হোম ফ্র্যাগমেন্টে কান্নাকাটি শুরু হয় নাই। যাক ভালো। স্যার রিফ্লেক্ট করে দিলে তো সব
হ্যাঁ, অনেক সময় হয় না, যেমন এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে ইউআই ডট হোম ফ্র্যাগমেন্ট। নেভিগেশন গ্রাফে যে একটু চেক করে আসি, নেভিগেশন গ্রাফের কোডে যে একটু দেখে আসি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে ইউআই ডট হোম ফ্র্যাগমেন্ট। তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, যা আছে সব ওকে। এসি কি বেশি বাড়ানো? গরম লাগে কেন? কত দিয়ে রাখছেন? 33-34? হায় হায় হায়, 87 দিয়ে রাখেন। সাতাশ দেন, 27। কিছুই করি নাই, অ্যাডাপ্টার নামে একটা প্যাকেজ নিছি, ডিএওস নিছি, ডিবি নিছি, এন্টিটিস নিছি, ইউআই নিছি, ভিউ মডেলস, 5টা প্যাকেজ। ফ্র্যাগমেন্টটাকে ড্র্যাগ করে ইউআই এর মধ্যে ঢুকাই দিছি, আর ভিউ মডেল ক্লাসটাকে ড্র্যাগ করে ভিউ মডেলস এর মধ্যে রেখে দিছি। এখন থেকে যত ফ্র্যাগমেন্ট, যত ডেস্টিনেশন সব ইউআই এর মধ্যে থাকবে। এটার জন্য আর কি প্যাকেজ নিব? এটারে নিতে পারেন একটা অ্যাক্টিভিটি, একটাই তো থাকবে, অ্যাক্টিভিটি একটাই, এই জন্য এটাকে বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বাইরেই থাক, সমস্যা নেই। প্যাকেজের মধ্যে একটা করে ফাইল থাকার 10টা থাক, সবসময় এরকম আলাদা করেই রাখবেন। প্রজেক্ট যখন পরে অনেক বড় হয়ে যাবে, যখন ফাইল হবে 500-600, তখন বুঝবেন খুঁজে পেতে কি সমস্যাটা হয়। এরকম আলাদা করে রাখলে তখন আর খুঁজতে সমস্যা হবে না। তো আশা করি আমরা এগুলো নিতে পারছি। এবার এই এন্টিটিস যে প্যাকেজটা নিচ্ছি, এন্টিটিস যে প্যাকেজটা নিচ্ছি, এর ভিতরে রাইট বাটন ক্লিক করে নতুন একটা জাভা ক্লাস নেই। ধর স্টুডেন্টও নিতে পারি, এমপ্লয়িও নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি। যেমন এমপ্লয়ি নেই, এমপ্লয়ি বেশি না, মাত্র 2টা ফিল্ড নিব। দেখেন, প্রাইভেট স্ট্রিং নেম, আর একটা নেন প্রাইভেট প্রাইভেট স্ট্রিং গ্রেড, তার গ্রেডটা নিলেন, বা কি জানি বলে না আপনারা, বলেন সিজিপিএ বা জিপিএ হোয়াটএভার। এটা তাহলে ডাবল নেই। ও আচ্ছা, সিজিপিএ তো এমপ্লয়ি যায় না, স্যালারি তাই তো, স্যালারি নেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস নেন, সেটা হচ্ছে প্রাইভেট এন্ড আইডি, এমপ্লয়ির আইডি। প্রতিটা এমপ্লয়ির একটা ইউনিক আইডি থাকবে, এটাই হচ্ছে ডাটাবেস রো আইডি। কনস্ট্রাক্টর, গেটার, সেটার। কনস্ট্রাক্টর 2টা বানাবেন, কটলিন হইলে একটাই বানাইলেই হতো। কনস্ট্রাক্টর 2টা বানাবেন, একটা আইডি সহ, একটা আইডি ছাড়া। অর্থাৎ একটা কনস্ট্রাক্টর বানাইছি আইডি, নেম, স্যালারি, আর একটা বানাবেন কনস্ট্রাক্টর শুধু নেম আর স্যালারি দিয়ে। তো কনস্ট্রাক্টর 2টা, এবার একটা হবে শুধু নেম আর স্যালারি।
গেটার সেটার অবশ্যই রাখতে হবে। টু স্ট্রিং রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন। সো এমপ্লয়ি ক্লাসের মধ্যে আইডি দিচ্ছি, প্রাইভেট আইডি, স্ট্রিং নেম, ডাবল স্যালারি। কনস্ট্রাক্টর দুইটা। যেহেতু আমার এই পোজো ক্লাসটাই একটু পরে এখন একটা ডাটাবেস টেবিল হয়ে যাবে, হ্যাঁ, এই কারণেই কনস্ট্রাক্টর দুইটা, আদারওয়াইজ রাখার প্রয়োজন ছিল না। হ্যালো, হ্যাঁ, মাসি তো, ওকে। দুইটা কনস্ট্রাক্টর, একটু পরে দেখবেন যে দুইটা কনস্ট্রাক্টর কেন লাগবে, কখন লাগবে। আর গেটার সেটার দিছেন তো? আচ্ছা, তো আমাদের ডাটাবেসের তিনটা অংশ, একটা রুম ডাটাবেস, একটা ক্লাস এটা বানাতে হবে, একটা ডাটা অ্যাক্সেস অবজেক্ট বানাতে হবে, আর একটা এন্টিটিজ অর্থাৎ অনেকগুলো এন্টিটি থাকতে পারে, অনেকগুলো ডাটা অ্যাক্সেস অবজেক্ট থাকতে পারে, কিন্তু ডাটাবেস ক্লাস একটাই থাকে। কি মনে হয়? আচ্ছা, তো এখন যেটা করতে হয়, আগে আমরা যেভাবে কাজ করতাম, আগে ডাটাবেস ক্রিয়েট করতে হতো, ক্রিয়েট করার পর একটা টেবিল বানানো হতো, যেমন এমপ্লয়ির ইনফরমেশন এমপ্লয়ি টেবিলে যাবে, তো একটা টেবিল ক্রিয়েট করতে হতো, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়, তারপরে কলামের নাম, তার ডাটা টাইপ, কমা, কলামের নাম, ডাটা টাইপ, কলামের নাম, ডাটা টাইপ, এভাবে এভাবে একটা টেবিল ক্রিয়েট করার প্রয়োজন হয়। প্রাইমারি কি দেওয়া লাগে, অটো জেনারেট, এই সেই হাবি যাবি বহুত কিছু দেওয়া লাগে। তো দেওয়া লাগতো সবই, বাট এখন দেওয়া লাগবে না, কারণ রুম, আমরা যেটা কম্পাইলার অ্যাড করছি, রুম কম্পাইলার অ্যানোটেশন প্রসেসর, এই রুম কম্পাইলারের কাজ হচ্ছে অটো জেনারেট করা, কোড অটো জেনারেট করা, অর্থাৎ যে কোডগুলো আমাদের লিখতে হবে সেগুলো সে নিজেই জেনারেট করে নেয়। তার মানে আমাদের ইনসার্টের কোড লিখতে হবে না, আমাদের টেবিল ক্রিয়েট করার কোড লিখতে হবে না, কষ্ট করে খালি কোয়েরিটা লেখা লাগে, কষ্ট করে শুধু কোয়েরিটা লিখতে হয়, হয়তো বা সামনে সেটাও লেখা লাগবে না, বাট এখন পর্যন্ত লিখতে হবে, আদারওয়াইজ কিছুই লিখতে হয় না। রুম অটোমেটিক্যালি কোডগুলো জেনারেট করে ফেলে, বাট সেজন্য রুমকে কিছু হিন্ট দিতে হবে, রুমকে বলে বলে দিতে হবে যে হ্যাঁ এটা একটা টেবিল, তুমি এই অনুযায়ী, মানে এটা একটা টেবিল হবে, তুমি এই অনুযায়ী তুমি টেবিলগুলো ক্রিয়েট করবে। সো হিন্ট গুলো দিতে হয় অ্যানোটেশনের মাধ্যমে, হিন্ট গুলো দিতে হয় অ্যানোটেশনের মাধ্যমে। যেমন এই এমপ্লয়ি ক্লাসটাকে যদি এখন আমি একটা টেবিলে কনভার্ট করতে চাই, আমাকে সিম্পলি এর মাথার উপর লিখতে হবে @entity। সো রুম কম্পাইলার অটোমেটিক্যালি বুঝে যাবে যে আসলে এমপ্লয়ি নামে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যার কলাম হবে তিনটা, যার কলামের ডাটা টাইপ হবে ইন্টিজার, স্ট্রিং এবং ডাবল। বাট এসকিউএলআইতে তো ডাবল বলে কিছু নাই, ওখানে আছে রিয়েল, সে অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এসকিউএলআইতে যে টেবিলের নাম, কলামের নাম এসব দিবেন, এগুলা কিন্তু কেস সেনসিটিভ, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স করেন না। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে টেবিলের নাম তো ক্যাপিটাল ই হয়ে গেল, তাই না? আবার নেম মনে করেন তো আমরা এইভাবে দিতে পারতাম, নেম এমপ্লয়ি এরকমও থাকতে পারতো, হ্যাঁ। তো এটা একটা ঝামেলা, যেটা হয় সেটা হচ্ছে এই পর্যন্ত সবই ঠিক আছে, বাট আমরা চাইলে টেবিলের নাম কি হবে, কলামের নামগুলো কি হবে, সেগুলো আলাদাভাবে এখান থেকেই বলে দিতে পারি। যেমন আমি এন্টিটির ভিতরেই আমি এখানে বলে দিতে পারি, একটা ব্র্যাকেট দিবেন, যে টেবিল নাম হবে হচ্ছে সাপোজ টিবিএল এমপ্লয়ি, এটা হবে অ্যাকচুয়াল টেবিলের নাম। টেবিলের নাম কি হবে আমি বলে দিচ্ছি এখান থেকে, সো টিবিএল এমপ্লয়ি। ওয়েল এখানে আরো এন্টিটির ভিতরে আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন প্রাইমারি কিজ, অর্থাৎ আমার টেবিলে প্রাইমারি কিজ, অর্থাৎ যদি একের অধিক প্রাইমারি কি থাকে সেটা আমি চাইলে টেবিলের মাথার উপরে ডিপেন্ড করে দিতে পারি। বাট এই মুহূর্তে আমার টেবিলে একটাই প্রাইমারি কি থাকবে, আইডি। প্রাইমারি কি মানে কি, যেটা কখনো ডুপ্লিকেট হবে না। নেম ডুপ্লিকেট হতে পারে, স্যালারি ডুপ্লিকেট হতে পারে, কিন্তু
এবং আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হবে, আমরা দিব না। সো এটা যেহেতু প্রাইমারি কি, সো এটার মাথার উপরে লিখতে হবে, সরি, এটার মাথার উপরে লিখতে হবে প্রাইমারি কি, এবং ব্র্যাকেটে দিবেন অটো জেনারেট ট্রু, অর্থাৎ এই কি এর যে ভ্যালুগুলো সেটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আমি রুম কম্পাইলারকে হিন্ট দিয়ে দিচ্ছি যে কি কি হবে, তাকে কি কি ক্রিয়েট করতে হবে। সো তাকে আমি বলে দিচ্ছি দেখো টেবিলের নাম এটা হবে, এই আইডি এটা হচ্ছে কিন্তু প্রাইমারি কি। হুম, আপনি চাইলে কলামের নামগুলো চেঞ্জ করতে পারেন। যদি আপনি বলেন যে না রুমকে না প্রপার ক্লাসের প্রপার্টি যে নামগুলো দিছে সেই নামে যেন কলাম ক্রিয়েট না করে, কারণ আমি যদি এখন এই অবস্থায় রেখে দিই, রুম কি করবে, টেবিলের নাম এটা দিবে ঠিকই, কিন্তু কলামের নাম দিবে এটা এটা এটা, ঠিক যেভাবে আমি প্রপার্টি ডিক্লেয়ার করছি। এক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আমি সব স্মল লেটারে লিখছি। কিন্তু যদি এখানে যে ইয়া থাকতো, প্যাসকেল কেস থাকতো, ক্যামেল কেস থাকতো, তখন সমস্যা হতে পারতো। যেমন আমি এই যে এমপ্লয়ি নেম যদি এভাবে লিখতাম, এমপ্লয়ি তারপরে হচ্ছে মনে করেন যে এই যে এমপ্লয়ি নেম, এইসব ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে কিন্তু, কারণ এগুলা কেস সেনসিটিভ। টেবিলের নাম, কলামের নাম, এগুলো কেস সেনসিটিভ। এখন যদি এরকম হয়, মনে করেন আমি এরকমই রাখলাম এমপ্লয়ি নেম, তাহলে রুম অ্যাকচুয়ালি যেটা দিবে, আমি এখানে আরেকটা এই নেমের মাথার উপর আরেকটা অ্যানোটেশন ব্যবহার করি যে কলাম ইনফো। হ্যাঁ, এখন নেম বলতেছি, এই কলামের অ্যাকচুয়াল নাম হবে নেম। সো প্রপার্টি হিসেবে আমরা এটাই ব্যবহার করব, কিন্তু কলামের অ্যাকচুয়াল নেম হবে নেম। অনেক সময় এমন হয় যে আমার ক্লাসে হয়তো বা একটা প্রপার্টি আছে, সে প্রাইভেট প্রাইভেট ধরেন যে প্রাইভেট স্ট্রিং কোম্পানির নাম থাকতেই পারে, বা কোম্পানি যে কোনো কিছু প্রপার্টি থাকতে পারে একটা ক্লাসের মধ্যে, তাই না? কিন্তু আমি চাচ্ছি না যে রুম যেন এটার নামে কোনো কলাম না বানায়। আমি চাচ্ছি না যে রুম যে টেবিলটা বানাবে সেটা এটা কলামগুলো হবে জাস্ট এই কয়েকটা প্রপার্টি, মানে এই তিনটা প্রপার্টি নিয়ে কলাম ক্রিয়েট করবে, বাট এটাকে সে যেন কলাম হিসেবে না ট্রিট করে। হয়তোবা এই প্রপার্টিটা আমি এই ক্লাসের ভিতরে একটু ব্যবহার করব, কোনো ইন্টিজার ভ্যালু হতে পারতো বা কিছু, যে কোনো কিছু। সো রুম যেন এটার নামে কলাম না বানায়, তার জন্য রুমকে আমার মাথার উপর বলে দিতে হবে ইগনোর। ইগনোর বলে দিলে রুম এই প্রপার্টিটার জন্য কোনো কলাম ক্রিয়েট করবে না। ও নাম তো দিছি চেঞ্জ করে, যার ফলে যে এমপ্লয়ি নেম চেঞ্জ করে দিছি, গেটার সেটার সব মারামারি শুরু করে দিছে। ওটা দেখাইছি জাস্ট খালি যে কলাম ইনফো দেওয়া যায় এটার কারণে, বুঝছেন? না, এখন যে অবস্থায় আছে, যে কলামটা স্যালারির জন্য যে কলাম ক্রিয়েট হবে হুবহু এই নামেই হবে। আমি ইগনোর বলে দিছি শুধু এই ফিল্ডটা। সো এই ফিল্ডের জন্য কোনো কলাম ক্রিয়েট হবে না, কলাম ক্রিয়েট হবে এটা এটা এবং এটার জন্য। বুঝতে পারছেন? টিচার কলাম ইনফো নেমটা তো আমরা চেঞ্জ করে দিছি, এখন যদি স্যালারির ফিল্ডটাও চেঞ্জ করতে চাই, তাহলে এটার মাথার উপরে কলাম ইনফো, ধরেন কলাম ইনফো নেম, যতগুলো থাকবে ততবার এক্স্যাক্টলি। যেমন আমি বলতেছি এভাবে দেই ইএমপি আন্ডারস্কোর নেম, অর্থাৎ অ্যাকচুয়াল কলাম নেম হবে ইএমপি আন্ডারস্কোর নেম, এবং অ্যাকচুয়াল স্যালারির জন্য যে কলামটা সেটা হবে ইএমপি আন্ডারস্কোর স্যালারি। নেন, আর এই ফিল্ডটা টোটালি ইগনোরড। সো আমরা হুবহু প্রপার্টির নামও রাখতে পারি যদি সব স্মল কেসে হয়, আদারওয়াইজ আমরা যে ফিল্ডের নামের কলামটা নতুন নামে জেনারেট করতে চাই ওই ফিল্ডের মাথার উপরে কলাম ইনফো দিতে হবে। আরেকটা জিনিস, এই ক্লাসে দুইটা কনস্ট্রাক্টর আছে, কারণ আমরা যখন নতুন একটা স্টুডেন্ট এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করব, আমরা যদি একটাই কনস্ট্রাক্টর রাখতাম তখন তো আমাকে আইডিটাও দিতে হতো। আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, ইনপুট ফিল্ড থেকে স্টুডেন্টের নাম নিলাম, স্যালারি এমপ্লয়ির নাম নিলাম, স্যালারি নিলাম, নেওয়ার পর যখন আমি একটা স্টুডেন্ট এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করব, আমাকে আইডিটাও তখন দিতে হবে না? আইডি কই পাবো? আইডি তো রো ইনসার্ট হওয়ার পর তারপরে জেনারেট হবে, তো আইডি আমি আগে থেকে কোথায় পাবো? এই জন্য আমি আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছি, অর্থাৎ এই কনস্ট্রাক্টর কল করব যখন আমি
অবজেক্ট ক্রিয়েট করব ফর দ্য ফার্স্ট টাইম, ইউজারের কাছ থেকে এমপ্লয়ের ইনফরমেশন গুলো নিয়ে একটা এমপ্লয়ের অবজেক্ট ক্রিয়েট করব, তখন তো আমার আইডি দেওয়ার দরকার নেই। সো তখন কল করব এটা। আর এটা দরকার হবে যখন আমরা ডিলিট বা আপডেট করতে যাব, ওই সময় দরকার হবে আসলে। হ্যাঁ, কোয়েরির সময় যখন ডাটাবেস থেকে সব ডাটা তুলে নিয়ে আসবো তখন আইডিটা উঠে আসবে। আর কথা হচ্ছে রুম আবার আপত্তি করে, কারণ রুম তো এই ক্লাসটাকে স্টাডি করেই তো সে টেবিল টেবিল সব ক্রিয়েট করবে। তো একাধিক কনস্ট্রাক্টর থাকলে রুম একটু আপত্তি করে, রুমকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বলে দিতে হয়। চাইলে আমি একাধিক কনস্ট্রাক্টর অবশ্যই পারবো, কিন্তু রুম তাকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বলে দিতে হয়। ডিফল্ট কনস্ট্রাক্টর বলে দিতে হয় এইভাবে যে আমি যে কোনো একটা কনস্ট্রাক্টর রাখবো, বাকিগুলোর মাথার উপরে ইগনোর দিয়ে দিব। যেমন আমি যেটা আইডি নেম স্যালারি, এটার মাথার উপর আমি দিয়ে দিচ্ছি ইগনোর, অর্থাৎ রুম কম্পাইলার এই কনস্ট্রাক্টরটাকে ইগনোর করবে। আপনার যদি আরো কনস্ট্রাক্টর লাগে এই ক্লাসে, আরো কনস্ট্রাক্টর ডিফাইন করেন, সবগুলোর মাথার উপর ইগনোর দিয়ে দিবেন, জাস্ট একটা খালি রাখবেন, জাস্ট একটা খালি রাখবেন, রুম সেটাকেই ব্যবহার করবে। আর এই কাজগুলো না করলে রান দিলে দেখবেন এমনি কম্পাইলেশন এরর আসবে। সো আপনি ধরে নিতে পারেন আপনার টেবিল রেডি হয়ে গেছে এক লাইন কোয়েরি করা ছাড়াই, ঠিক আছে। সো যেসব ক্লাসের মাথার উপর এনটিটি থাকবে, রুম কম্পাইলার অটোমেটিক্যালি ওই ক্লাসগুলোর জন্য টেবিল ক্রিয়েট করা শুরু করে দেবে। টেবিলের নাম হবে এটা, তিনটা কলাম থাকবে, যেমন আইডিটার কিন্তু কলাম নেম চেঞ্জ করি নাই, এটা আইডি থাকবে। চাইলে এটার মাথার উপরও কলাম ইনফো দিতে পারেন যদি এটাও চেঞ্জ করতে চান, যে ইএমপি আন্ডারস্কোর আইডি, কোনো সমস্যা নেই, করতেই পারেন। সো দুইটা প্রপার্টিজ, তিনটা প্রপার্টিজ, আর যেগুলোর দরকার নাই সেগুলোর মাথার উপর ইগনোর। হ্যাঁ, আমি এটাকে ডিসেবল করে রাখি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখাইছিলাম, আদারওয়াইজ আমার তো কম্পাইলারের দরকার নেই। আর দুইটা কনস্ট্রাক্টর নিচ্ছি, একটাকে রেখে বাকিটাকে ইগনোর করে দিছি। সেটার গেটার নরমালি যখনই আমরা পোজো ক্লাস ক্রিয়েট করি ফিল্ডগুলোকে প্রাইভেট রাখি আর গেটার সেটার রাখি, এটা তো কমন নিয়ম। অনেক সময় শুধু গেটার রাখি, সেটা নাও রাখতে পারি, কারণ আমি যদি মনে করি যে না অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরে যা পাস করবো ওটাই ফাইনাল, এরপর আর কেউ সেট করতে পারবে না, তখন সেটা রাখি না, শুধু গেটার রাখি। কিন্তু রুমের জন্য যদি আপনার পোজো ক্লাসটাকে এন্টিটিতে কনভার্ট করেন, রুমের জন্য প্রপার্টি যদি প্রাইভেট রাখেন, সেটার এবং গেটার দুইটাই রাখতে হবে, আদারওয়াইজ এরর আসবে, কম্পাইলেশন এরর হবে। হয় আপনি ফিল্ডগুলোকে পাবলিক রাখেন, তাহলে আর সেটার গেটার ইউজ করার দরকার নাই, আর না হলে যদি প্রাইভেট রাখেন তাহলে অবশ্যই সেটার অবশ্যই গেটার দিতে হবে। নরমাল প্রজেক্ট ক্লাসের ক্ষেত্রে প্রয়োজন নাই, ম্যান্ডেটরি না, বাট রুমের জন্য অবশ্যই দরকার। সো এই যে একটা টেবিল বানালাম, এই টেবিলটাতে অ্যাক্সেস করার জন্য, এই টেবিলের ভিতরে ডাটা রাখার জন্য, ডাটা নেওয়ার জন্য, আপডেট করার জন্য একটা ডিএও দরকার, অর্থাৎ ডাটা অ্যাক্সেস অবজেক্ট। সো আসেন ডিএওস নামে যে একটা প্যাকেজ নিছি, এর ভিতরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাস, নাম দেন হচ্ছে এমপ্লয়ি ডিএও, এবং এটা হবে অ্যাকচুয়ালি একটা ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটা ইচ্ছা, ইন্টারফেসই নেই। এমপ্লয়ি ডিএও এবং সিলেক্ট করেন ইন্টারফেস, এন্টার দেন, একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেল। এটা যে একটা ডিএও, এটা বোঝানোর জন্য এর মাথার উপরে দিতে হবে ডিএও। দেখেন androidx.room.dao, এটাকে ইন্টারফেস, তার মানে ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আর কোন মেথডগুলো থাকবে? ওই ডাটাবেস, ওই টেবিলে ইনসার্ট, আপডেট, ডিলিট, কোয়েরি, এই মেথডগুলোই থাকবে, কিন্তু বডিলেস। তার মানে কি, কিভাবে ইনসার্ট করব সেটা আমরা বলে দিব না, রুম অটোমেটিক্যালি জেনারেট করবে। কিভাবে আপডেট করব, কিভাবে ডিলিট করব, আমরা কিচ্ছু বলে দিব না। আর কোয়েরিটাও শুধুমাত্র র কোয়েরিটা দিতে হবে। কিন্তু নরমালি কি হয়, যখন আপনার মাইস্কুল নিয়ে কাজ করেন, আগে করছেন কিনা জানি না, কোয়েরি করার পর আমাদের কাছে একটা কার্সার আসে বা সেটার ভিতরে লুপ চালাতে হয়, বহু কিছু কাজ করতে হয়, এখানে কিছুই করতে হবে না, সিম্পলি খালি কোয়েরিটা দিয়ে দিবেন। তো এখন আপাতত এর ভিতরে 3-4টা মেথড বানাই। প্রথমে মেথডটা লিখি সে পাবলিক দেওয়ার দরকার নাই, ভয়েড ইনসার্ট এমপ্লয়ি,
প্যারামিটার হিসেবে একটা এমপ্লয়ির অবজেক্ট নিয়ে আসবো, এমপ্লয়ি দ্যাটস ইট। এই ফাংশনের কাজ শেষ। এবং এটা যে একটা ইনসার্ট ফাংশন, কম্পাইলারকে বোঝানোর জন্য এর মাথার উপরে দিতে হবে ইনসার্ট, কাজ শেষ। এই মেথডের মাধ্যমে যে আমি ইনসার্ট করব, এজন্য এখানে বলে দিতে হবে ইনসার্ট। একইভাবে আপডেটের জন্য সে আপডেট এমপ্লয়ি, প্যারামিটার হিসাবে এমপ্লয়ির অবজেক্ট পাস করে দিব, এমপ্লয়ি, এবং এর মাথার উপরে দিতে হবে আপডেট, অ্যাট আপডেট। ধরেন ডিলিটের জন্য আরেকটা মেথড বানাই, সো ভয়েড ডিলিট এমপ্লয়ি, পাস করব এমপ্লয়ির অবজেক্ট, এবং এর মাথার উপর হবে ডিলিট। কোয়েরিটা একটু ডিফারেন্ট, আগে এগুলো লিখে নেন। দেখছি? জি স্যার। এবং একটা কোয়েরি করি। দেখেন কোয়েরি অনেক ধরনের হয়। ইনসার্ট হয়তো এক ধরনের, একটাই ইনসার্ট, ডিলিটও একটাই, আপডেটও একটাই থাকতে পারে, কিন্তু কোয়েরি অনেক ধরনের হয়। আমি চাইলে একটা টেবিলের সবগুলো রো তুলে নিয়ে আসতে পারি, আমি চাইলে একটা টেবিলের মাত্র একটা সিঙ্গেল রো তুলে নিয়ে আসতে পারি, আমি চাইলে একটা টেবিলের সবগুলো রো তুলে নিয়ে আসবো কিন্তু কলাম মাত্র দুইটা তুলে নিয়ে আসবো। স্যার আমি চাইলে দুইটা টেবিল জয়েন করে কোয়েরি করতে পারি, তিনটা টেবিল জয়েন করে কোয়েরি করতে পারি। কোয়েরি আবার একটা ধরেন নরমাল কোয়েরি, আর একটা হচ্ছে সব অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, অর গ্রুপ বাই, এই সেই হাবি জাবি অনেক কিছু করা যায়। সো আপাতত একটাই কোয়েরি রাখি, যে কোয়েরিটা এমপ্লয়ি টেবিল থেকে সমস্ত রো তুলে নিয়ে আসবে, সমস্ত কলাম, সবগুলো কলাম সহ। এবং আগে মেথডটা লিখি, মেথডটা হবে, মেথডটা রিটার্ন করবে লাইভ ডেটা লিস্ট অফ এমপ্লয়ি, লাইভ ডাটা লিস্ট অফ এমপ্লয়ি। সো রুম, লাইভ ডাটা সব এগুলো একসাথে কাজ করে। আমি নাম দিচ্ছি, আর লিস্টটাকে ইম্পোর্ট করি, নাম দিচ্ছি গেট অল এমপ্লয়িজ। লাইভ ডাটা লিস্ট অফ এমপ্লয়ি গেট অল এমপ্লয়িজ। এবং এর মাথার উপর লিখতে হবে এখন কোয়েরি। দেখেন কোয়েরি নামে একটা অ্যানোটেশন আছে, এবং এখানে আমাকে এখন র সিকুয়েল কোয়েরি লিখতে হবে, র কোয়েরি। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেখেন এখানে কিন্তু এটা স্ট্রিং, তাই না? আপনি যদি স্ট্রিং এর মধ্যে বানান ভুল করেন কখনো এরর হয়? বানান ভুল করলে এরর হয়? রান টাইম এরর, কম্পাইলেশন টাইম এরর, কোনো এরর হয় না। কিন্তু এখানে এখন যদি কোয়েরিতে ভুল হয় এরর ধরবে, এবং কালারও ডিফারেন্ট হয়ে যাবে। যেমন আমি টেবিল থেকে সবগুলো কলাম সহ সবগুলো রো তুলে নিয়ে আসবো, এটার কোয়েরি কি? তাহলে এখন সিলেক্ট, দেখেন কালার ডিফারেন্ট, সিলেক্ট অল ফ্রম, টেবিলের নাম কি? নাম দিছিলাম, পরে নাম চেঞ্জ করে দিছিলাম, বাট আপনি ক্লাসের নামটাই টাইপ করেন, তারপরে সাজেশন চলে আসবে এমপ্লয়ি, দেন দেখবেন টিবিএল এমপ্লয়ি চলে আসছে, এন্টার দেন, দ্যাটস ইট।
আপনি চাইলে এরপরে আরো হাবিজাবি লিখতে পারেন, অর্ডার বাই আইডি, তারপরে ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, যা ইচ্ছা দিতে পারেন, যা যা দেন মাই স্কুলে। আমি এগুলো কিচ্ছু দিচ্ছি না, জাস্ট সিলেক্ট অল, মানে সবগুলো কলাম তুলে নিয়ে আসবে, টেবিল এমপ্লয়ি থেকে সবগুলো রো তুলে নিয়ে আসবে। একটা রো থাকলে একটা রো, কিছু যদি না থাকে তাহলে কিছুই আনবে না। সো এই যে ইন্টারফেসটা বানালাম, ডিএওটা বানালাম, এটা পুরাটা ডেডিকেট করলাম এমপ্লয়ি টেবিলে অ্যাক্সেস করার জন্য। আমার যদি আরো টেবিল থাকে, সে এমপ্লয়ি স্যালারি, মনে করেন আরেকটা টেবিল এমপ্লয়ি স্যালারি, তাহলে আমাকে আরেকটা এন্টিটি বানাতে হবে, এমপ্লয়ি স্যালারি পোজো ক্লাস। ওটার জন্য আরেকটা ডিএও বানাতে হবে, ওটার মধ্যে আবারও থাকবে ইনসার্ট আপডেট ডিলিট কোয়েরি, সেটা হচ্ছে ওই এমপ্লয়ি স্যালারি টেবিলে অ্যাক্সেস করার জন্য। তো যতগুলো এন্টিটি ততগুলো ডিএও, এটা মাথায় রাখবেন। এটা নর্মাল রুলস, জেনারেল রুলস, এবং এটাই রিকমেন্ডেড। অনেকে সময় বাঁচানোর জন্য টেবিল বানায় 10টা, ডিও বানায় একটাই, একটাই ডিও ফাইল, এর ভিতরে ইনসার্ট এমপ্লয়ি, ইনসার্ট অমুক, ইনসার্ট তমুক, দুনিয়ার ইনসার্ট মেথড, পরে খুঁজে পায় না, এই সেই বহুত কাহিনী। এবং আপনি চাইলে যে বললাম না 2-3টা টেবিল জয়েন কোয়েরি করতে পারেন, এখানে জয়েন কোয়েরি যদি জানা থাকে জয়েন কোয়েরি করেন, কিন্তু সেক্ষেত্রে রিটার্ন টাইপ কি হবে সেটা বলে দিতে হবে। কারণ জয়েন কোয়েরি মানে কি, এই কলামগুলোর সাথে এই কলামগুলো যোগ হবে, সো দুইটা কিন্তু আলাদা এন্টিটি। সো যে আউটপুটটা আসবে বিশাল একটা টেবিল, যেখানে এই 4টা কলামও থাকবে, এই 4টা কলামও থাকবে। সো সেগুলো নিয়ে রাখবেন কার মধ্যে, কোন ক্লাসের মধ্যে রাখবেন? সো এরকম একটা ক্লাস বানায় দিতে হবে যার মধ্যে 4টা প্রপার্টি থাকবে। সময় থাকলে ওটা পরে দেখাবো, দরকার নাই, এমনি ডকুমেন্টেশনে আছে। সো আমার ডিএও রেডি, একটা এন্টিটিও রেডি, এখন আমার ডাটাবেস ক্লাস বানাতে হবে। ডাটাবেস ক্লাস একটাই বানাতে হয়, এন্টিটি আর ডিএও অনেক হতে পারে। সো ডিবি যে প্যাকেজটা আছে এর আন্ডারে একটা নতুন জাভা ক্লাস নেন, যার নাম হচ্ছে এমপ্লয়ি ডাটাবেস। এমপ্লয়ি ডাটাবেস, এটা একটা ক্লাসই হবে। ক্লাসের নাম দেন এমপ্লয়ি ডাটাবেস, এন্টার। এবং এটা যে একটা ডাটাবেস, তার এর জন্য মাথার উপর অ্যানোটেশন দিতে হবে, অ্যানোটেশন দিবে ডাটাবেস। এবং এখানে এখন বেশ কিছু প্যারামিটার পাস করতে হবে। মাথার উপর দিলাম @ডাটাবেস দেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, কিছু এরর দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। প্রথমেই দিতে হবে এন্টিটিস, তো টাইপ করেন এন্টিটিস, দেখেন ইকুয়ালস, একটা অ্যারে দেওয়া লাগে, একটা অ্যারে চায়, দেন একটা অ্যারে। এই অ্যারের মধ্যে বলে দিতে হয় যে এই মুহূর্তে এই ডাটাবেসে কতগুলো এন্টিটি আছে, সেগুলোর নাম। আমাদের এন্টিটি কয়টা আছে, নাম কি তার? সো আপনি দিবেন এমপ্লয়ি ডট ক্লাস। যদি পরবর্তীতে দুইটা হয়, আরেকটা বানায় কমা দিয়ে, এখানে কমা দিয়ে লিখতে হবে এমপ্লয়ি স্যালারি ডট ক্লাস। যত এন্টিটি বানাবেন পরবর্তীতে কমা দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস ম্যান্ডেটরি দিতে হবে, সেটা হচ্ছে ভার্সন, ভার্সন ইকুয়ালস 1। সো ডাটাবেসের ভার্সন দিতেই হবে, মাস্ট, এবং সবসময় 1 দিয়ে শুরু করবেন। ভার্সন 1 তার মানে 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে। তো যখন ডাটাবেস মাইগ্রেট করা হয় তখন ভার্সন চেঞ্জ হয়। সো এই মুহূর্তে যে ডাটাবেসটা আমাদের ইমুলেটরে বা রিয়েল ডিভাইসে ইনস্টল হবে, সেই ডাটাবেসের ভার্সন 1, এবং এই ভার্সন 1 ডাটাবেসে একটাই টেবিল থাকবে যার নাম টিবিএল এমপ্লয়ি। ডাটা নাই, আসবে পরে। আপনি চাইলে প্রি পপুলেট করতে পারেন, অর্থাৎ অনেক অ্যাপ, মানে যেটা হয় যে অ্যাপটা ইনস্টল করার পরই ডাটাবেসে কিছু ডাটা অলরেডি দেখাবে, চাইলে একটা এখনই কলব্যাক সেট করে কিছু ডাটা পপুলেট, অন ক্রিয়েট মেথডটা ওভাররাইড করে পপুলেট করে দিতে পারেন। আমাদের এটার দরকার নেই, আমাদেরটা আগে এমটি থাকবে, ইউজার তারপরে আস্তে আস্তে অ্যাড করতে থাকবে, টেবিল ক্রিয়েট হয়ে থাকবে। আচ্ছা, এমপ্লয়ি ডাটাবেস এক্সটেন্ড করবে রুম ডাটাবেসকে।
রুম ডাটাবেস নামে একটা ক্লাস আছে। একটা এরর আসতেছে, আসলে রুম ডাটাবেস এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট, তার মানে এর ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, আমাদেরকে ওভাররাইড করতে হবে, কিন্তু আমরা ওভাররাইড করব না। আমরা ওভাররাইড করব না, না করে করব কি, অল্টার এন্টার দিব, মেক এমপ্লয়ি ডাটাবেস অ্যাবস্ট্রাক্ট, আমাদের এই এমপ্লয়ি ডাটাবেস ক্লাসটাকেই অ্যাবস্ট্রাক্ট করে দিব। তার মানে আমাদেরকে এই ক্লাসের অবজেক্টও ক্রিয়েট করতে হবে না নিজেদের থেকে, রুম নিজেই আমাদেরকে এটা করে দিবে। আর এই ক্লাসের ভিতরে আসলে কি থাকবে, মেইন জিনিসগুলো দিয়েই দিছি, কয়টা ক্লাস, কয়টা টেবিল আছে এই মুহূর্তে বা এন্টিটি আছে, ভার্সন কত। তো এই ক্লাসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে আমরা যে ডিএও গুলো ক্রিয়েট করি, ডিএও ডিএও তো একটা ইন্টারফেস না। দেখেন সিম্পলি আমি যদি এখন একটা ফর্ম বানাই, নিউ এমপ্লয়ি ফর্ম, এমপ্লয়ির নাম নিলাম, স্যালারি নিলাম, এখন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমার কোন মেথডটা কল করতে হবে, ইনসার্ট এমপ্লয়ি। এই মেথডটা কল করার জন্য আমার এটার একটা অবজেক্ট লাগবে না? এটার অবজেক্ট কিভাবে পাবো? এটা তো ইন্টারফেস, তার মানে একটা চাইল্ড ক্লাস বানাতে হবে যে ইমপ্লিমেন্ট করবে এই সেই। সো এত কাজ তো আমরা করবো না, রুম করবে। সো অ্যাকচুয়ালি রুম ডাটাবেসের মধ্যে যে কাজগুলো করতে আপনার যতগুলো ডিএও থাকবে সবগুলো ডিএও রিটার্ন করার জন্য একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাতে হবে, বা প্রত্যেকটা ডিএওর জন্য একটা করে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাতে হবে, জাস্ট লাইক দিস। অর্থাৎ আপনি লেখেন পাবলিক, এটা কি স্ট্যাটিক হয় না, পাবলিক অ্যাবস্ট্রাক্ট রিটার্ন করবে হচ্ছে যে ডিএও এর অবজেক্ট এমপ্লয়ি ডিএও, মেথডের নাম দেন গেট এমপ্লয়ি ডিএও, শেষ। তো যখনই আমাদের এই এই এমপ্লয়ি টেবিলে যখনই ইনসার্ট আপডেট ডিলিট কোয়েরি করার দরকার হবে, আমাদের এইটার একটা অবজেক্ট দরকার, এটার অবজেক্ট না পেলে তো এগুলো কল করতে পারবো না। সো এটার অবজেক্ট যখন দরকার হবে আমরা সিম্পলি এই ক্লাসের এই মেথডটা কল করব, এই মেথডটা কল করলে তো আমাকে একটা ডিএ এর অবজেক্ট দিয়ে দিবে, তাই না? কারণ কথা হচ্ছে এই ক্লাসের যে এই মেথডটা কল করব, তো এই মেথডটা কল করার জন্য তো আবার এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু এই তো আবার অ্যাবস্ট্রাক্ট, অবজেক্ট ক্রিয়েট করবো কিভাবে? তো সেটা একটা স্পেশাল ওয়ে আছে, যেটা আমি এই ক্লাসের ভিতরেই করব। না হলে হবে কি, যেখানে ইনসার্ট করব সেখানে একবার কোড লিখতে হবে, যেখানে কোয়েরি করব সেখানেও সেম কোড লিখতে হবে, আপডেট করার সময় সেম কোড, বারবার প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের ডেস্টিনেশনে দেখবেন একই কোড রিপিট হচ্ছে, এই জন্য এই কোডটা এখানেই রেখে দিব। তো এই ক্লাসে আরো কিছু এখন প্রপার্টি ডিক্লেয়ার করব। প্রথম যে প্রপার্টিটা ডিক্লেয়ার করব সেটা প্রাইভেটই রাখি, সে প্রাইভেট উপরে মেথডটার উপরে যেখানে আমরা ফিল্ড লেভেলে ডিক্লেয়ার করি, স্যার প্রাইভেট স্ট্যাটিক, এই এটা রিটার্ন করবে এমন একটা প্রপার্টি নিচ্ছি এমপ্লয়ি ডাটাবেস টাইপের, এবং এটার নাম দিচ্ছি ডিবি, প্রাইভেট স্ট্যাটিক এমপ্লয়ি ডাটাবেস ডিবি। ওকে, প্রাইভেট স্ট্যাটিক এমপ্লয়ি ডাটাবেস ডিবি। আর একটা জিনিস দরকার, সেটা আচ্ছা এই মুহূর্তে করতেছি না, পরে করব। এবার একটা মেথড লিখি, পাবলিক স্ট্যাটিক, যে মেথডটা রিটার্ন করবে এই এমপ্লয়ি ডাটাবেসের একটা অবজেক্ট। সো এমপ্লয়ি ডাটাবেস আমি নাম দিচ্ছি গেট ডিবি, প্যারামিটার হিসেবে কনটেক্সট লাগবে যেটা বাইরে থেকে নিয়ে আসবো, ভিউ মডেল থেকে হোক ফ্র্যাগমেন্ট থেকে হোক পাস করে দিব।
এবং আমরা এখানে একটু সিঙ্গেলটন প্যাটার্ন ফলো করব। সিঙ্গেলটন প্যাটার্ন মনে আছে? হ্যাঁ, সিঙ্গেলটন প্যাটার্ন যেন কি? স্যার একটা ক্লাসের একটা অবজেক্টিভ So, আমার দরকার এই ক্লাসের অবজেক্ট, এবং আমি চাই এই ক্লাসের অবজেক্ট যেন একবারই ক্রিয়েট হয়, একবারই ক্রিয়েট হবে এবং ওটাই বারবার আমাকে রিটার্ন করতে থাকবে। এবং এই জন্য আমি একটা এই টাইপেরই একটা রেফারেন্স নিয়ে রাখছি, যেটা ইনিশিয়ালি অবশ্যই নাল থাকবে। সো এই মেথড থেকে আসলে এটাকেই রিটার্ন করব। এই মেথড থেকে, এই মেথডটা রিটার্ন টাইপ হচ্ছে এমপ্লয়ি ডাটাবেস। সো এই মেথড থেকে অ্যাকচুয়ালি এটাকে রিটার্ন করব, কিন্তু রিটার্ন করার আগে চেক করব যে এর আগে ইনিশিয়ালাইজ করা হয়েছিল কিনা। সো আমি এখন বলবো যে আমি বলবো যে ডিবি যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, আগে নালটা চেক করি, তার মানে এটাকে এর আগে কেউ ইনিশিয়ালাইজ করে নাই, এটাকে এর আগে কেউ ইনিশিয়ালাইজ করে নাই, তাহলে ইনিশিয়ালাইজ করে তারপর রিটার্ন দিয়ে দিব। কিভাবে ইনিশিয়ালাইজ করব? ডিবি ইকুয়ালস, দেখেন রুম ডট ডাটাবেস বিল্ডার নামে একটা স্ট্যাটিক একটা মেথড আছে, রুম ডট ডাটাবেস বিল্ডার, একটা স্ট্যাটিক মেথড আছে, রুম ডট ডাটাবেস বিল্ডার। প্রথমে পাস করতে হবে কনটেক্সট দিয়ে দেন, আমরা প্যারামিটার হিসেবে নিয়ে আসবো যেটা। এবার ডাটাবেস ক্লাসের নাম সেটা হচ্ছে এমপ্লয়ি ডাটাবেস ডট ক্লাস, এমপ্লয়ি ডাটাবেস ডট ক্লাস। লাস্টে একটা স্ট্রিং দিতে হয়, স্ট্রিংটা হচ্ছে সিম্পলি ডাটাবেসের নাম কি হবে, ডাটাবেসের কি নাম দিব, যা ইচ্ছা নাম দেন, এমপ্লয়ি আন্ডারস্কোর ডিবি বা ডট ডিবি, হোয়াটএভার, যেটা মন চায়। লাস্টে বিল্ড এবং রিটার্ন করে দিবেন ডিবি। আর যদি এই ডিবি নট ইকুয়ালস নাল হয়, তাহলে এই কোডগুলো এক্সিকিউট হবে না, এখান থেকে সরাসরি রিটার্ন করে দিব ডিবি। সো সিঙ্গেলটন হয়ে গেল। পরবর্তীতে এই কোডগুলো আরেকটু মডিফাই করব। এখন খালি কোনো মতে ইনসার্ট আপডেট ডিলিট করে একটু দেখাই, অনেক কিছু অপশন বন্ধ করে করে করতে হবে। পরবর্তীতে কোডগুলোকে আরো মডিফাই করব। আচ্ছা, বিল্ডের আগে এই অবস্থায় অ্যাপ্লিকেশন ইনসার্ট করলে, আপডেট করলে, ডিলিট করলে ক্র্যাশ করবে, ক্র্যাশ করাতে চাই না। বিল্ডের আগে অর্থাৎ রুম ডট ডাটাবেস বিল্ডার, তারপরে প্যারামিটারে যে তিনটা জিনিস পাস করলেন, এরপরে ডট দিয়ে লেখেন অ্যালাউ মেইন থ্রেড কোয়েরি, অ্যালাউ মেইন থ্রেড কোয়েরিজ। এটা না দিলে ক্র্যাশ করবে। পরবর্তীতে এই জিনিসটা পুরো উঠাই দিব, উঠাই দিয়ে এক্সট্রা কিছু কাজ করব। বাই ডিফল্ট ডাটাবেস অপারেশন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যে কোনো ডাটাবেস অপারেশনকে একটা ক্রিটিক্যাল অপারেশন মনে করে, এবং তারা মনে করে যে এই ধরনের অপারেশন ইউআই ব্লক করে দিতে পারে, পটেনশিয়ালি বেশি টাইম নিতে পারে। এজন্য এই ধরনের কোয়েরিজ গুলোকে মেইন থ্রেডে করতে দেয় না, বলে যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড থ্রেড ক্রিয়েট করো, তারপরে তার ভিতরে কোয়েরি করো, এই করো সেই করো। বাট আমরা রুমকে এটাও বলতে পারি যে আপাতত তুমি মেইন কোয়েরিতে মানে মেইন থ্রেডে আমার কোয়েরি গুলোকে অ্যালাউ করো। এটার মাধ্যমে এখন রুম কিছু বলবে না আমাদেরকে, কিন্তু পরে আমরা এই জিনিসটা উঠাই দিব, উঠাই দিয়ে আমরা থ্রেড ক্রিয়েট করে কাজ করব। তো কি করতেছি, এই মেথডটা মূলত আমাকে রিটার্ন করবে আমার এই ডাটাবেস ক্লাসের একটা অবজেক্ট। তো প্রথমে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এবং বলতেছি যদি নাল হয়, তার মানে এর আগে কেউ এই অবজেক্টটা ক্রিয়েট করে নাই, তাহলে ক্রিয়েট করে তারপরে রিটার্ন দিয়ে দিব। আর যদি কন্ডিশন ফলস হয়, তাহলে এই কোডগুলো এক্সিকিউট হবে না, রিটার্ন করব ডিবি, অর্থাৎ সরাসরি আগে যেটা ইনিশিয়ালাইজ হয়েছিল সেটাই রিটার্ন করে দিব। সো আমাদের ডাটাবেস রেডি, এন্টিটি রেডি, ডাটা অ্যাক্সেস অবজেক্ট রেডি। এখন বসে বসে একটা ডেস্টিনেশন বানান। আর এখন মনে করেন ইউআই এর কাজ, অর্থাৎ
আমাদের যে হোম ফ্র্যাগমেন্ট আছে, আমাদের যে হোম ফ্র্যাগমেন্ট, এই হোম ফ্র্যাগমেন্টের মধ্যে মূলত একটা রিসাইক্লার ভিউ থাকবে এবং একটা ফ্লোটিং অ্যাকশন বাটন থাকবে। ঠিক আছে? সো হোম ফ্র্যাগমেন্টের এক্সএমএল ফাইলে এই ফ্রেম লেআউটটাকে চেঞ্জ করে রিলেটিভ লেআউট নিয়ে নেন। ফ্রেম লেআউটটাকে এখানে ডাবল ক্লিক করবেন। ফ্রেম লেআউটটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে সিম্পলি টাইপ করেন রিলেটিভ লেআউট, এন্টার দেন। তাহলে এবার রিলেটিভ লেআউট ওপেনিং হয়ে গেল, ক্লোজিং এ হয়ে গেল রিলেটিভ লেআউট। এই টেক্সট ভিউ এর কোনো প্রয়োজন নাই, টেক্সট ভিউ ফলাই দেন। এই রিলেটিভ লেআউটের ভিতরে একটা রিসাইক্লার ভিউ নেন। সো নিবেন রিসাইক্লার ভিউ, নেওয়ার সময় খেয়াল করবেন ঠিকঠাক মতো নিচ্ছেন কিনা। অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউ ডট উইজেট ডট রিসাইক্লার ভিউ, এটাই যেন হয়। দেন ম্যাচ প্যারেন্ট আইডি দেন হচ্ছে এমপ্লয়ি আরভি ফর রিসাইক্লার ভিউ। টেক্সট ভিউটা ফলাই দেন, লাগবে না। রিলেটিভ লেআউটে কনভার্ট করছে। কষ্ট করে একটু টাইপ করতে হবে। ফ্রেম লেআউটটা সিলেক্ট করে রিলেটিভ টাইপ করেন, সাজেশনে চলে আসবে ক্যাপিটাল আর দিয়ে। যাই আসবে এন্টার দিবেন, হয়ে যাবে। রিসাইক্লার ভিউ নেওয়া শেষ হয়ে গেলে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেন। ফ্লোটিং অ্যাকশন বাটন সাজেশনে দুইটা দেখাবে, কোনটা নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। একটা আছে ফ্লোটিং অ্যাকশন বাটন আর একটা এক্সটেন্ডেড ফ্লোটিং অ্যাকশন বাটন। আমি জানি না এটা কি, এই মুহূর্তে জানার দরকারও নাই, জাস্ট ফ্লোটিং অ্যাকশন বাটন। এক্সপান্ডেবল বাটন, ওই তো এক্সপান্ডেবল বাটন। এক্সপান্ডেবল বাটন একটা ক্লিক করলে আরো বাটন এক্সপান্ড হবে। ভালো তো, এই কাজ তো আগে অনেক কষ্ট করে করতাম আমরা, অ্যানিমেশন লাগায় বাটন টাটন, কি একটা অবস্থা। আচ্ছা, র্যাপ কন্টেন্ট আইডি দেই হচ্ছে, এটার নাম দেয় নিউ ইএমপি ফ্যাব। আর এটা সোর্স দিতে হবে, সোর্স দিব হচ্ছে ওই যে অ্যান্ড্রয়েড ড্রাইভেবল আইসি ইনপুট অ্যাড, এই যে এটা। আর অ্যালাইন প্যারেন্ট বটন ট্রু, align parent and true, margin 10 dp। এসে তাহলে হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে যাই। হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে যে বাইন্ডিং এর অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ভিউ মডেলের অবজেক্ট ক্রিয়েট করছি, ভিউ মডেলের অবজেক্ট ক্রিয়েট করলাম, বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর অন ভিউ ক্রিয়েটেড মেথডটা আছে না, অন ভিউ ক্রিয়েটেড মেথডের ভিতরে বসে আমরা লিখি বাইন্ডিং ডট নিউ ইএমপি ফ্যাব
dot set on click listener আমরা নতুন একটা ডেস্টিনেশনে চলে যাব সে ডেস্টিনেশন তো বানানো হয় নাই ডেস্টিনেশন তো বানানো হয় নাই একটা ডেস্টিনেশন বানাতে হবে আমরা তো সবসময় ডেস্টিনেশন বানাই আমরা এখান থেকে নিউ ডেস্টিনেশন এভাবে বানাই বাট সেটা বানালে তো দেখা যাবে যে এই ইউআই প্যাকেজের বাইরে বানাবে আবার ড্র্যাগ করে নিয়ে ড্রপ করা লাগবে তার থেকে এক কাজ করেন ফ্র্যাগমেন্টই তো নাকি ইউআই তে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখেন নিচে আছে ফ্র্যাগমেন্ট আগে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করি তারপরে ডেস্টিনেশন হিসেবে অ্যাড করে দিই সো ইউআই তে রাইট বাটন ক্লিক করেন নিউ থেকে যে নিচের দিকে ফ্র্যাগমেন্ট কোনটা নিব ভিউ মডেল সহ এটা হচ্ছে কথা ভিউ মডেল সহ নিব বুঝি না কি ইউআই তে রাইট বাটন ক্লিক করেন নিউতে যান নিউ থেকে ফ্র্যাগমেন্ট নেন ফ্র্যাগমেন্ট নিয়ে ভিউ মডেল আসলে একটা কারণ নিউ এমপ্লয়ি এখানেও যে ভিউ মডেল দরকার ওই যে হোম ফ্র্যাগমেন্ট সেখানেও একই ভিউ মডেল দরকার আলটিমেটলি এখানে ভিউ মডেল সহ নেওয়ার দরকার নেই ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্কই নেন এবং এটার নাম দেন নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্ট লেআউটের নাম ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়ি জাভা ফিনিশ দেন একটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করে দিবে ওই আগের নিয়মে আননেসেসারি কোড ফেলে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু সেটা ইউআই এর মধ্যেই ক্রিয়েট হলো এখন আননেসেসারি কোডগুলো ফেলে দেই কনস্ট্রাক্টরটা অবশ্যই রাখবো আর অন ক্রিয়েট ভিউ মেথডটা রাখবো অর্থাৎ এতটুকু হয়ে গেল নিচে ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়ি এটাও একটা ফ্রেম লেআউট টেক্সট ভিউটা ফেলে দেই ফ্রেম লেআউটটাকে কনভার্ট করে কনস্ট্যান্ট লেআউট নেই ফ্রেম লেআউটটাকে চেঞ্জ করে কনস্ট্যান্ট লেআউট নেই নতুন যে ফ্র্যাগমেন্টটা বানালাম তার যে লেআউট ফাইল ফ্রেম লেআউটটাকে কনভার্ট করি কনস্ট্যান্ট লেআউটে সিম্পলি দুইটা এডিট টেক্সট থাকবে একটা এমপ্লয়ির নাম নেওয়ার জন্য আর একটা স্যালারি নেওয়ার জন্য কিন্তু তার আগে এগুলো তো নিব তার আগে আমাদের নেভিগেশন যে গ্রাফটা আছে এটাতে অ্যাড করতে হবে না এই ফ্র্যাগমেন্টটা সো নিউ ডেস্টিনেশনে যান এবং এখানে সাজেশনে এখন দেখাচ্ছে দেখেন ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়ি যেটা অলরেডি ফ্র্যাগমেন্টটা বানায় রাখছে রাইট ক্লিক করেন অ্যাড হয়ে গেল এবং হোম ফ্র্যাগমেন্ট থেকে একটা অ্যারো নিয়ে একটা অ্যাকশন ক্রিয়েট করব নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে আর ফ্লোটিং অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখন এই অ্যাকশনের আইডি দিয়ে আমরা নিউ ফ্র্যাগমেন্টে চলে যাব অর্থাৎ হোম ফ্র্যাগমেন্টে ফ্লোটিং অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখন আমি বলতেছি নেভিগেশন ডট ফাইন্ড nav controller v ডট নেভিগেট r ডট id ডট অ্যাকশন দেখেন কি আইডি দিছিল কে জানে অ্যাকশন হোম ফ্র্যাগমেন্ট টু নিউ ফ্র্যাগমেন্ট এই যে অ্যাকশন হোম ফ্র্যাগমেন্ট টু নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্ট আপনারা একটু রান করে দেখেন যে বাটনে ক্লিক করলে
ফ্র্যাগমেন্ট চেঞ্জ হয় কিনা।